প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান মেট্রো সিম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মেট্রো সিম টু দ্য পয়েন্ট ২০০০তম পর্বে পদার্পণ করেছে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শেখ পরিবারের বিচার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আমাদের সঙ্গে রয়েছেন এম আবদুল্লাহ, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। জনাব ইমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম শেখ পরিবারের বিচার, আপনি জানেন যে শেখ হাসিনা, রেহানা জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, এবং তাদের বিরুদ্ধে 9টি মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ এসেছে। তো এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সাথে আমি এই মেট্রো সিম টু দ্য পয়েন্ট 2000 পর্বে আজকে পদার্পণ করলো, বা আজকের পর্বটি 2000 পর্ব, সেই উপলক্ষে বিশেষ ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনি আজকে প্রসঙ্গ রেখেছেন শেখ পরিবারের বিচার। আপনি জানেন যে গত 15 বছর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে তারা যে ব্যাপকভাবে দেশকে দুর্নীতি, লুটপাট এবং চুরি চামারি করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। উন্নয়নের নাম করে বিভিন্ন প্রজেক্ট, মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, এগুলো করে তারা মানে এমন মানে কিছু করেছে যা পৃথিবীর ইতিহাসে একটা সপ্তাশ্চর্যের মতোই আর কি ঘটনা বলে আমি মনে করি। যেমন ধরেন আপনার এই চট্টগ্রামে যে টানেল বানিয়েছে, এই টানেলের আসলে কোনো প্রয়োজন ছিল না। সেখানে আপনার দুটো ব্রিজ করলেই কিন্তু যথেষ্ট ছিল। চট্টগ্রামের ফ্লাইওভারগুলোর ক্ষেত্রে এমন প্রশ্ন আসছে, সেগুলো আসলে সেই টানেলে আপনার কোনো ইনকাম তো হচ্ছেই না, বরং টানেলের পাশে 7 স্টার হোটেল মানের একটি রিসোর্ট করা হয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন, যাবেন, সেখানে অবকাশ যাপন করবেন, তার পরিবারের সদস্যরা অবকাশ যাপন করবেন। সেখানে হাজার হাজার কোটি টাকা সেখানে মানে ব্যয় করা হয়েছে। ওই ব্যয়ের নামে এটা লুটপাট করা হয়েছে। চট্টগ্রামের ফ্লাইওভার শুধু নয়, সারা বাংলাদেশেই আপনার ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, ব্যাপকভাবে সেখানে দুর্নীতি হয়েছে। তো এরকম প্রত্যেকটা দুর্নীতির সাথে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বটেই, এবং শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা, জয়, তার মেয়ে পুতুল, তার বোন রেহানা, তার ভাগ্নি আপনার টিউলিপ এবং তার ভাগ্নে ববি, এরা সকলেই জড়িত। এবং শোনা যায় পৃথিবীর মানে আমেরিকা, ব্রিটেন, তারপর আপনার কি বলে এটা ফিনল্যান্ড, তারপর বেলারুশ, দুবাই, বিভিন্ন জায়গায় তাদের সম্পদের খবর শোনা যাচ্ছে। জনাব ইমরান সালে প্রিন্স, আমি একটি প্রশ্ন করি। বিগত সময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন তারা যেভাবে আপনার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সেটা স্টাবলিশ করার চেষ্টা করেছিল, সেটা কি আপনারা করতে পারছেন? যে আমরা তো তথ্যগুলো পত্রপত্রিকা জানছি, দল হিসেবে আপনারা কি এই তথ্যগুলো নিয়ে কাজ করছেন? আমরা তো এটা গত 15 বছর ধরে বলে আসছি, সাহসিকতার সাথে বলে আসছি, বিভিন্ন টক শোতে বলেছি। তখনও টক শোতে বলার সময় কয়েক জায়গায় বাধাও দেওয়া হয়েছে, তারপরেও আমরা বলেছি, বিভিন্ন বক্তৃতায় বলেছি, লিফলেটে বলেছি, আমাদের প্রকাশনায় বলেছি, কোনোটা তো বাদ দেয়নি। আমরা তো সবসময় বলেছি। এবং আপনি বলেছেন পত্রপত্রিকায়, আমরা পত্রপত্রিকা কি তখন লেখার কোনো সাহস ছিল? আমরাই তো এইসব বলেছি, এবং সেটা তথ্য প্রমাণ দিয়ে। বরঞ্চ আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা আমাদের নেতা তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে যা বলেছে, একদম এটা স্রেফ প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। আপনাদের নিশ্চয় মনে আছে একবার সংসদে দাঁড়িয়ে এই যে আওয়ামী লীগের যে বি টিম দোসর, আপনার ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টির এক MP, সেখানে সংসদে দাঁড়িয়ে সেই হাসিনাকে প্রশ্ন করলো বেগম খালেদা জিয়ার বিষয় উল্লেখ করে, যে কি বলে ওটার নাম, সৌদি আরবে দুবাইয়ে নাকি বেগম খালেদা জিয়ার প্যালেস আছে, মার্কেট আছে, শপিং মল আছে, ইত্যাদি ইত্যাদি। তো তখন শেখ হাসিনা দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, সেগুলো আছে, সেগুলো আসবে 2-1 দিনের মধ্যেই জাতি জানতে পারবে। সেই 2-1 দিন কিন্তু 15 বছরও শেষ হয়নি। অথচ ওই সংসদের ওই ফ্লোরটাকে ব্যবহার করা হয়েছে, ওই টাইমটাকে ব্যবহার করা হয়েছে, ওই টাইমে এটা বলে জাতীয় প্রচার মাধ্যমে সেটা বলা হয়েছে বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য।
অসত্য তথ্য দেওয়া হয়েছে। 15 বছরে তারা বেগম খালেদা জিয়া সেই দুবাইয়ে কোথায় বাড়ি, কোথায় শপিং মল, আমি সেই প্রশ্নটাই আপনাকে করেছি, সেটাই কোথাও সেটা প্রমাণ করতে পারে, প্রমাণ তো দূরের কথা, সেটা কোনো চিহ্নও দেখাতে পারে নাই। তো আমরা ওই ধরনের রাজনীতি করি না। কিন্তু যেই তথ্যগুলো সঠিক সেগুলো তো আপনারা আওয়ামী লীগ যেভাবে তুলে ধরেছে সেটা প্রচার আপনারা কতটুকু সফল হচ্ছেন? না, প্রচার করছি, বরঞ্চ গণমাধ্যমেই আমরা দেখছি দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু গণমাধ্যম সেটা তো প্রচারই করে না। হাসিনাকে তো ফ্যাসিস্টই বলে না। তো এরকম তো আমি একটু, যেহেতু একজন সাংবাদিক আছেন, আমি তার কাছে জানতে চাই, আপনারা সাংবাদিকরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন না এরকম অভিযোগ করছে, গণমাধ্যমের কথা বলছে। আমি এটির পাশাপাশি জানতে চাই যে মানে আওয়ামী লীগ সরকার বিএনপির বিরুদ্ধে দুর্নীতির বিষয়টাকে যেভাবে, আমি আবারও একই কথা ব্যবহার করছি, স্ট্যাবলিশ করার চেষ্টা করেছিল, সেটি বিএনপি কতটুকু পারছে? সেই সঠিক তথ্যগুলোই বা জানানোর ক্ষেত্রে মানুষকে কতটুকু সফল হচ্ছে একটু যদি বলতেন। ধন্যবাদ চ্যানেল আইকে। আজকে মেট্রো সিম টু দ্য পয়েন্টের আজকে 2000তম পর্ব। শুভেচ্ছা, আপনিও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও শুভেচ্ছা জানাই। এটা একটা আমি মনে করি বড় মাইল ফলক, যে একটি টক শো যে 2000তম পর্ব পর্যন্ত চালিয়ে নেওয়া, এটা চারটিখানি কথা না, এটা একটা আমি মনে করি চ্যানেলের ইতিহাসে একটা বড় মাইল ফলক। তো আপনি যে কথাটি বলেছেন, আসলে আওয়ামী লীগ আর দুর্নীতি, ফেসিবাদ, স্বৈরতান্ত্রিক আচরণ, এগুলো তো সমার্থক। আওয়ামী লীগ যদি দরজা দিয়ে ঢুকে তাহলে গণতন্ত্র জানলা দিয়ে পালায়, এগুলো কথাই আছে। আওয়ামী লীগ যখন দরজা দিয়ে ঢুকে গণমাধ্যমের স্বাধীনতা তখন জানলা দিয়ে পালায়। এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেখানে দুর্নীতি হবে না, লুটপাট হবে না, এটা অচিন্তনীয়। আপনি যত 15 বছরের কথা বলেন, 15 বছরে তো লুটপাট তন্ত্র কায়েম হয়েছিল, কোনো গণতন্ত্র না। স্বৈরতন্ত্রর সাথে আরেকটা ছিল লুটপাট তন্ত্র, যেখানে লুটপাট শুরু হয়েছে কি দিয়ে, 2009 সালে এসেই কুইক রেন্টাল দিয়ে লুটপাটের সূচনা পর্ব। আমি প্রসঙ্গত বলতে চাই, যদিও বিষয়টা ব্যক্তিগত প্রাসঙ্গিক হয়ে যায়, আমরা দৈনিক আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল, আপনাদের স্মরণ আছে। কি কারণে বন্ধ করেছিল জানেন? এটা বন্ধ করেছিল কারণ আমাদের 2009 সালের 17 ডিসেম্বর একটি ব্যানার হেডিং করেছিল, সজীব ওয়াজেদ জয় ও তৌফিক এলাহির 35 কোটি টাকা ঘুষ গ্রহণ। এটা কিন্তু ব্যানার হেডিং ছিল। এটা তখনকার সময়ে আওয়ামী লীগ কেবল ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের মতো তখন কি দুর্বিনীত অবস্থা, তখন কিন্তু সর্বপ্রথম এই দুর্নীতির খবরটি আসে, এবং যে কারণে অনেক মূল্য দিতে হয়েছে। সেই ঘটনাক্রমে সেই রিপোর্টের রিপোর্টার আমি ছিলাম। আমার গাড়িতে হামলা হয়েছে, মামলা হয়েছে 27টি, মাহমুদুর রহমানের গাড়িতে হামলা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। তো এই যে দুর্নীতির সূত্রপাত সেখান থেকে হলো, এরপর থেকে বেপরোয়াভাবে দুর্নীতি চলেছে। কুইক রেন্টালের নামে শুধু হিসাবের মধ্যে কুইক রেন্টালের মানে 16 লক্ষ কোটি টাকা কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে। তারপরে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা তার দলীয় লোকজনকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে বিষয়টি আজকে অবতারণা করেছেন যে তাদের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক, এখানে 80,000 কোটি টাকার কথা বলা হয়েছে, যে 80,000 কোটি টাকার একটা দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে এই কজনের বিরুদ্ধে। এর মধ্যে একটি আছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 60,000 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন একটি প্রকল্প থেকে যারা 60,000 কোটি টাকা লুটপাট করতে পারে, মানে ছেলে, তারপরে ভাগ্নে, মানে খেলা সবাই মিলে এই টাকাগুলো একটা দেশকে কোথায় নিয়ে গেলে, মানে কতটা বেপরোয়া হলে এটা করতে পারে। আপনি যদি পদ্মা সেতুর কথা বলেন, পদ্মা সেতু কিন্তু আপনার স্মরণ আছে, পদ্মা সেতু নিয়ে এত নাটক, এত কিছু। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক, আমরা ভুলে যাই, এটা এখন আলোচনা হয় না। এটা বিশ্বব্যাংক যখন এই পদ্মা সেতুতে ফাইন্যান্স করতে চেয়েছিল, তখন এই পদ্মা সেতুর কস্ট ছিল কিন্তু 9 থেকে 10,000 কোটি টাকা। সেই 9-10,000 কোটি টাকা বিশ্বব্যাংক দিতে চেয়েছিল মাত্র 1% সুদে দিতে চেয়েছিল। আর সেই পদ্মা সেতু দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সরে যাওয়ার পরে সেটা 32,000 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে শুধু লুটপাটের কারণে। সেখানে নদী শাসনের নামে শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা নদী শাসনের নামে ওই অঞ্চলের যে নেতারা আছেন তারা নদী শাসন প্রকল্প বানিয়ে কিছুদিন পরপরই 5,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, 4,000 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।
এখানে আরেকটা ফাঁক আছে, অনেকেই জানেন না। যখন বিশ্বব্যাংকের এই 10-11 হাজার কোটি টাকার মধ্যে এই প্রজেক্টটা ছিল, তখন কিন্তু এটা একই সঙ্গে সড়ক সেতু এবং রেল সেতু একই প্রজেক্টের মধ্যে ছিল। কিন্তু তারা লুটপাটের জন্য কি করলো, সিস্টেম করে রেল প্রজেক্টটাকে আলাদা করে ফেললো, সড়ক প্রজেক্টটাকে আলাদা করে ফেললো লুটের সুবিধার্থে। দুইটাকে আলাদা করে সড়কেই চলে গেল 32,000-33,000 কোটি টাকা, আর আবার রেলটা মিলিয়ে এখন সেটা দাঁড়িয়ে গেল 72,000 কোটি টাকা। যেই প্রজেক্টটি আমরা বিশ্বব্যাংকের মাধ্যমে মাত্র 1% থেকে 1.5% দিয়ে আমরা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারতাম 10 থেকে 12,000 কোটি টাকার মধ্যে, সেটা এখন বাস্তবায়ন করতে হয়েছে 72,000 কোটি টাকা দিয়ে। তো কোথায় গেছে? আপনি যদি বলেন এই যে এক্সপ্রেসওয়েতে কি করা হয়েছে আমরা জানি না। নিঃসন্দেহে এই প্রজেক্টগুলো এখন চলাচলের ক্ষেত্রে কাজে লাগছে, কিন্তু যতটা না কাজে লাগছে, যতটা না মানুষের সুবিধার্থে করেছে, তার চাইতে বেশি করেছে লুটপাটের জন্য। এই প্রজেক্টটার ডিজাইনের ত্রুটি কিংবা অপ্রয়োজনীয় ডিজাইন, এই প্রজেক্টের যে কস্ট ছিল সেটা যেভাবে বৃদ্ধি করা হয়েছে এবং এখনো পর্যন্ত হাফ ডান অবস্থায় আছে এই প্রজেক্টটি। এবং এই প্রজেক্টের শুধু ভূমির জটিলতা দেখিয়ে একসঙ্গে সরকারি, যদিও এটা পিপিপির প্রকল্প বলা হয় যে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প, এই প্রকল্পটাকে এমনভাবে দেখানো হয়েছে যে এটা পাবলিকরা, এটা একটা কোম্পানি করেছে ইটাল থাই, তাদের ব্যাপার, এটা কত দিয়ে করতেছে। কিন্তু না, এখানেও রাষ্ট্রের টাকা লুট করা হয়েছে। যে শুধু জমি জমার জটিলতা দেখিয়ে একসঙ্গে 4,500 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হয়েছে। এই জায়গায় এইভাবে একটা একটা করে যদি প্রজেক্ট বলেন কি পরিমাণ লুটে, এটা যা সামনে আসছে এটা খুব সামান্য। আমি একটু আসি, এর বাইরের চিত্রটা আরো বেশি ভয়াবহ। জনাব ইমরান সালেহ প্রিন্স, মানে কত টাকা লাগে আসলে? আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, কিংবা আরো অনেকের তো নাম আসে, আপনাদের কথা বলছি, রাজনীতিবিদদের কথা বলছি, কত টাকা লাগে আসলে মানুষের চলতে বা জীবন ধারণ করতে? সবার রাজনীতিবিদদের নামই তো আসছে। সব রাজনীতিবিদকে এক পাল্লায় মাপা উচিত নয়। রাজনীতিবিদ মানে রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং একটা বেটার লাইফ দেওয়ার জন্য মানুষকে। কিন্তু আজকে রাজনীতির নামে এই যে আওয়ামী লীগ, হাসিনা বা তার পরিবার কিংবা অন্যরা যা করছে, স্বাভাবিকভাবেই অন্য রাজনীতিবিদদের সম্পর্কে অবিশ্বাস, সন্দেহ তো মানুষের আসবেই। আমি বলি একটা আমি এলাকাটার নাম বলবো না, আমি যেটুকু বলতে চাই, তার আগে একটু কথা বলে নিই যে এখন যেটুকু প্রচার হচ্ছে, প্রকাশ হচ্ছে, এটা পর্বতের চূড়া দেখা যাচ্ছে, চূড়ারও ক্ষুদ্র একটা অংশ দেখা যাচ্ছে। এইখানে আপনার যে দুর্নীতি হয়েছে গত 15 বছরে, এই যে আমাদের আবদুল্লাহ ভাই সাংবাদিক, তুমি বললেন, তো ওনার তো স্টাডি আছে, ওনার কথাতেই আমরা বুঝেছি। তো সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে, শেষ করা যাবে না। একেবারে প্রকাশ হচ্ছে না বা কম হচ্ছে কিনা? কোনটা দুর্নীতি? যে না, প্রকাশ হচ্ছে না, এগুলি তো বিভিন্ন যা হচ্ছে এটা খুব সামান্য এখনো পর্যন্ত। দুর্নীতির যে চিত্রটা এখনো পর্যন্ত জানেন, বাকি দুর্নীতির কথা জানেন, তদন্ত করছেন না কেন? আমরা খোঁজ করছি নামে বেনামে, দেশে বিদেশে, বিভিন্ন জায়গায়। যেমন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব, তিনি, আমরা তো কত সৎ রাজনীতিবিদ ভাবতাম। আপনার নিউ ইয়র্ক শহরে তার যে আপনার প্যালেস, তার যে আপনার মার্কেট, তার যে আপনার ছেলের ব্যাপারে নাম এসেছে, ওনার টাকায়, ওনার ছেলের টাকা কোথায় পেল? ওনার এই মামলা তো তার বিরুদ্ধে হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের মামলা। সে মামলা পরে মারা গেছেন, তারপরে যাই হোক উনি মারা গেছেন। আমি মৃত ব্যক্তির ব্যাপারে বলতে চাই না, কিন্তু এরকম তো জীবিত যারা আছে বহু আছে। আপনি সামিটের কথা বলেন, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন কিসের বলে, তার আগে কি ছিল? এই 15 বছর আগে সামিটের অবস্থান কি ছিল? আমি জ্বালানি খাতের রিপোর্টার ছিলাম। এই সামিট যখন প্রথম জ্বালানি খাতে তারা ঢুকে, তখন তাদের অবস্থা কি ছিল? ব্যাংক লোন নিয়ে তারা প্রজেক্ট করেছে, আর এখন সিঙ্গাপুরের সেরা। আমরা একটু শুনে আসি। জি, আমি ধরেন 5-6 বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, আমার ছোট ভাই থাকে, তো আমাকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরিয়ে জয়ের বাড়ি দেখানো হলো। তার বাড়িটা ঘুরতে আমার মনে হয় গাড়ি দিয়ে ঘুরতে আপনার চতুর্দিক যে ঘুরতে লাগলো আমার প্রায় 40 মিনিটের মতো। আমেরিকার মতো শহরে এত বড় এরিয়াতে থাকেন তিনি, এত বড় বাড়ি, হেলিপ্যাড, আপনারা সেটা তুলে ধরেন মানুষের সামনে? অবশ্যই আছে, ইউটিউবে যান আপনি পাবেন, ইউটিউবে আছে, কিন্তু আপনারা দল হিসেবে আপনি তুলে ধরেন। তারপরে আমি গেলাম বাফেলো শহরে, বাফেলোতে, সেখানে আমি দেখেছি যে আওয়ামী লীগের কত নেতার নাম বলবো, এক সাবেক মন্ত্রীর নামেই তো 40টা বাড়ি আছে, একজন সাবেক মন্ত্রীর নামে।
ম দিয়ে যার নাম মোশাররফ বলেই দিলাম। আপনারা এখনো বলতে দ্বিধাবোধ করছেন? না না, দ্বিধাবোধ করছি না, বলতে চাই না। না বললে মানুষ বুঝবে কিভাবে ভালো কে খারাপ কে? এটা প্রমাণ সাপেক্ষে আমি নিজের চোখে আমাকে দেখিয়েছে, 2 মোশাররফের বাড়ি দেখিয়েছে, একজনের 18টা না 17টা, আরেকজন 40টা, আরো অনেকের নামে আছে, যে হানিফ অমুক সমুক, তা বহু লোকের বাড়ি আমি সেই বাফেলো শহরে দেখেছি, তারপর আপনার নিউ ইয়র্ক শহরে দেখেছি, কানাডাতে তো বেগম পাড়ায় তো আছে, আপনার মালয়েশিয়ায় মানে মলের পর মল, বিল্ডিং, বাড়ি সব আওয়ামী লীগের নেতা পাতিনেতাদের নামে। তো এগুলির টাকা কোত্থেকে আসে? মানুষের রক্ত চোষা টাকা। ফরিদপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি, সে একাই 2000 কোটি টাকা পাচার করেছে। কোথার থেকে আসলো? নদী শাসনের টাকা। ওই জন্য একটু আগে বললেন না, এই টাকা। এবং সেই টাকা শোনা যায় সেটা তার না, সেই টাকা বিআই মোশাররফের টাকা। সেই টাকা পাচার হয়েছে আপনার দুবাইয়ে, দুবাইয়ে পুতুলের হাজব্যান্ডের নামে, সাবেক হাজব্যান্ড, তার নামে পাচার হয়েছে। তখন এই টাকার এই যে গণ্ডগোলে আপনার তখন এই সমস্ত আত্মীয়তাও ভেস্তে গেল। কিন্তু এই যে আমরা যে এগুলো সাধারণ মানুষ যখন শুনে এগুলো, তখন তো তারা ওভারঅল একটা পিকচার কল্পনা করে, সবাইকে একই পাল্লায় মেপে সব ফেলে। কথা আপনার পুতুলের হাজবেন্ড যে ছিল মাসরুর, তার নাম, সে দুবাইয়ে কোথায় আছে, কোন স্ট্যাটাসে আছে, তার বাড়িতে যে রেট হলো, সেখানে যে দুবাইয়ের বাড়িতে যে তার সেখানে অর্থ, স্বর্ণালঙ্কার, মাদক, আপনার কি বলে হট ড্রিঙ্কস সহ আরো অনেক 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 জিনিস পাওয়া গেল। তারপর সে কোথায়? শুনলাম তাদের ডিভোর্স হয়ে গেছে। এটা তো অ্যারেঞ্জমেন্ট ডিভোর্স, যাতে শেখ হাসিনার নামটা না আসে, যাতে পুতুলের নামটা না আসে। অ্যারেঞ্জমেন্ট ডিভোর্স হয়েছে ওখানে, যে শেখ হাসিনা নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য। ওই মামলা যখন হয়েছে কোর্টে, তখন এই টাকা কোথায়? ওই মাসরুর তো বলে দিয়েছে এই টাকা তার শাশুড়ি। আমরা একটু আজকে এইরকম টাকা তো আছেই। আপনার এই বাংলাদেশেও ধরেন গ্রাম পর্যায়ে যাদের আগে আওয়ামী লীগের নেতাদের সাইকেল ছিল না একটা, তারা আজকে হায়েস্ট গাড়ির মালিক, তারা 4তলা 5তলা বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকার মালিক। শুধু দেশের এই পারে না, দেশের ওই পারেও। আমরা এরপরে আপনার কাছে আবারও আসবো। আমি একটু আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাই, যেহেতু আমাদের আলোচনার বিষয় শেখ পরিবারের বিচার, শুধুমাত্র যে অর্থনৈতিক যে কারাপশনগুলো সেগুলো না, একটা বড় বিষয় আছে যেটা অমানবিক বিষয়, খুবই অমানবিক, গুম। এবং আমরা এমন এখন গুম কমিশন যে রিপোর্টগুলো দিচ্ছি, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আপনার গুলি করে, মাথায় গুলি করে শীতলক্ষা এবং কাঞ্চন যে ব্রিজটা সেখান থেকে ফেলে দেয়া, সিমেন্টের বস্তায় ফেলে দেয়া। এবং আমরা এমন একটা তথ্য দেখেছি যে তাকে ধরে নিয়ে গিয়ে আপনার একটা লোককে ধানমন্ডি থেকে ধরে নিয়ে গিয়ে তাকে আপনার ঠোঁট সেলাই করে দিয়েছে কোনো চেতনানাশক না দিয়ে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আপনি এটা তো আছে, একটু যোগ করি। আপনার আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসলো 1996 সালে, যেদিন তারা শপথ নিল বঙ্গভবনে, সেদিন নোয়াখালীতে ছাত্রদল নেতা সুমনকে গাছের সাথে বেঁধে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তাকে হত্যা করা হয়েছে, ড্রিল মেশিন দিয়ে। এখন এই বিষয়গুলোতে, এই বিষয়গুলোর ক্ষেত্রে ড্রিল মেশিন দিয়ে হত্যার ঐতিহ্য তাদের আরো আছে। আমার জেলা ফেনীতেও জয়নাল হাজারী একইভাবে ড্রিল মেশিন দিয়ে তুষার নামে একটা ছাত্রদল নেতা। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, তিনি শেখ হাসিনাকে বলেছেন গুমের নিউক্লিয়াস। আপনি এই বিষয়ে কি বলতে চান? প্রসঙ্গে আসছি, দুর্নীতির জায়গাটাতে আপনি দেখেন পৃথিবীর কোন একটা দেশ পাবেন আপনি বলেন, যেই দেশের সরকার প্রধান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেন যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? পৃথিবীর আপনি কোন দেশে? এই যে আত্মস্বীকৃত দুর্নীতিবাদ, যে দেশের প্রধান, যার পিয়ন 400 কোটি টাকার মালিক, এখন আবার প্রমাণ হয়েছে যে তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 650 কোটি টাকা, এই মুহূর্তে তদন্তে পেয়েছে। তার মানে কি, আপনি যার পিয়ন 400 কোটি থেকে 600 কোটি টাকা যার অ্যাকাউন্টে লেনদেন হয়, তার তো 6 লক্ষ কোটি টাকার দুর্নীতি না করলে পিয়ন তো 400-600 কোটি টাকার মধ্যে আসে না। তো এইভাবে দুর্নীতির পিছিয়ে আপনি কোন দেশে পাবেন যে একজন নেতার, একটি শাসক দলের একজন নেতার গ্রামের বাড়িতে 5 কোটি টাকা নগদ পেয়েছে? আমার বাড়িতে 5 কোটি টাকায় পরিবর্তনের পরে নগদ 5 কোটি টাকা একটা গ্রামের বাড়িতে যদি পাওয়া যায়, তাহলে আপনি দুর্নীতির মাত্রাটা কোন পর্যায়ে ছিল? একজন আমলার বাড়িতে মানে কোটি কোটি টাকা মানে বিছানা ভোট নিচে, তোষকের নিচে পাওয়া যাচ্ছে, ট্রাঙ্ক ভর্তি পাওয়া যাচ্ছে।
কল্পনা করা যায় একটা দেশকে প্রতিরোধ কোত্থেকে লুট করেছে আপনার আমার, আমরা উপলব্ধি করি না, আমরা যে এত বোকা উপলব্ধি করি না এই টাকাটা কিভাবে নিয়েছে, এটা আমরা উপলব্ধি করি না কিভাবে নিয়েছে। আমি একটা উদাহরণ দিই, এই আওয়ামী লীগ সরকার যেদিন ক্ষমতায় এসছে সেদিন বাংলাদেশে বিদ্যুতের রেট ছিল, গড় রেট ছিল 2 টাকা 20 থেকে 30 পয়সা। আর যখন আওয়ামী লীগ সরকার বিদায় নিল তখন আপনি সেই একই ইউনিট বিদ্যুতের দাম আপনার 9 টাকা পর্যন্ত নিচ্ছে। আপনি প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে এইভাবে যদি 2 টাকারটা 9 টাকায় পৌঁছে কত পার্সেন্ট হলো। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে যায়, বিএনপি যখন বিদায় নেয়, তখন বাংলাদেশের চালের কেজি ছিল 16.5 টাকা থেকে 18 টাকার মধ্যে, সেটা খাইয়েছে আমাদেরকে 75 টাকায় 70 টাকায়। এইভাবে প্রত্যেকটা মানুষকে শোষণ করে আপনি গ্যাসের মূল্য বলেন যে 450 টাকার যে চুলার গ্যাস, রান্নার গ্যাস, সেটাকে 1080 টাকায় নিয়েছে। এই লুটপাটের টাকাটা প্রত্যেক এবং এমন দুর্বিনীত হয়ে উঠেছিল একটা পর্যায়ে এনার্জি খাতে বলা হলো যে আর কোনো এনার্জি রেগুলেটরি কমিশনের কোনো কর্তৃত্ব থাকবে না। শেষ দিকে এসে কিন্তু একদম কর্তৃত্ব সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছে, যখন খুশি তখন বাড়াইতে পারবে। এবং ঠিক বিদায়ের 1 মাস আগেও এখানে বিদ্যুতের স্ল্যাবটাকে এমনভাবে চেঞ্জ করে দিয়েছে যাদের 2000 টাকা বিদ্যুৎ বিল আসতো তাদের সঙ্গে সঙ্গে হয়ে গেছে 2800 থেকে 3000 টাকা। তো এখন অনেকে হাউতাশ করেন, আমি প্রসঙ্গত বলি ওই প্রসঙ্গে আসার আগে ঘুম প্রসঙ্গে, যে এখন অনেকে হাউতাশ করেন যে পরিবর্তনে কি পেলাম। আওয়ামী লীগ যদি আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকতো, গ্যাসের মূল্য, চুলার গ্যাসের মূল্যের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে এটার মূল্য হবে 1500 টাকা, যেটা এখন 1080 টাকা। এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়ে যেত। আওয়ামী লীগ যদি আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকতো, দেশের সকল সড়ক মহাসড়ককে টোলের আওতায় আনার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। আপনারা জানেন, আমরা ভুলে যাই, আমরা মানে বিস্মৃতি পরায়ণ জাতি। এর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, প্রত্যেকটা রাস্তায় বের হলেই এখন টোল দেওয়া লাগতো। আওয়ামী লীগ যদি আজকের দিনে ক্ষমতায় থাকতো তাহলে বিদ্যুতের মূল্য এর মধ্যে আবার 3 বার করে বাড়তো, অন্তত পক্ষে 3 বার করে বাড়তো। তো এইভাবে, এবং আমরা যেই দ্রব্যমূল্য নিয়ে আমরা এখন কথা বলছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এটা কোথায় থাকতো এখন তো বুঝতে পারছেন। 300 টাকা পেঁয়াজের দেশে খাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ, কাঁচামরিচ 300-400 টাকা খেয়ে। এখন আমি এটা আজকের দিনেরটা ডিফেন্ড করছি না, আজকেও এখানে আরো করার আছে। দ্রব্যমূল্য নিঃসন্দেহে মানুষের আয়ের সাথে সঙ্গতিপূর্ণ না, এটাকে সহনীয় জায়গায় রাখার সরকারের দায়িত্ব আছে। সরকার চেষ্টা করছে, আরো চেষ্টা করার জায়গা আছে। কিন্তু যদি এই পরিবর্তন না হতো এখন কোথায় যেত এটাও আমাদেরকে বোঝাতে হবে। আব্দুল্লাহ, আমি ঘুমের জায়গা থেকে আসছি, ছোট্ট করে বলুন। হ্যাঁ, ঘুমের মতো এতটা পৈশাচিক, এতটা অমানবিক গুমের ব্যাপারটা কি? একটা লোক যদি শর্ট ডেড হয়, গুলি করে মেরে ফেললো, তার পরিবার অন্তত পক্ষে শোক টোক করে কান্নাকাটি করে তার একটা পর্যায়ে গিয়ে অন্তত পক্ষে মেনে নেয় যে কিছু করার নাই, বিচার পাক বা না পাক। কিন্তু গুম হলে সেই পরিবারটির অবস্থা কি, মৃত না জীবিত, তার কি, এই যে বছরের বছর যে তার যে কষ্টের জায়গাটা, এটা ভুক্তভোগী ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। তারপরে গুম করার ক্ষেত্রে যেই আচরণগুলো, যেই নির্যাতনগুলো করা হয়েছে, এই নির্যাতনের প্রশিক্ষণ এই দেশের, এদেরকে কোত্থেকে এই প্রশিক্ষণ যেগুলো এখন বের হচ্ছে কোত্থেকে নিয়ে এসেছে তারা, এবং কতটা ক্ষমতা গদি টিকানোর জন্য একটি মানুষ কতটা অমানুষের পর্যায়ে নেমে যায়। এবং পরিষ্কারভাবে শেখ হাসিনাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, এবং পরিষ্কারভাবে এখন তার উপর তার হুকুম ছাড়া, কারণ আমরা এটা বিশ্বাস করতে পারি তদন্ত কমিটির, এটা আমরা বিশ্বাস করতে পারি এই কারণে, কারণ আমরা এখানে দেখেছি দেশে যা কিছু হতো না কেন আওয়ামী লীগের নেতারাই বলতো যে জননেত্রী শেখ হাসিনার কৃতিত্ব এটা। তো যদি সব কৃতিত্ব শেখ হাসিনার হুকুম ছাড়া যদি এদেশে কিছু না হয়ে থাকে, তাহলে একজন মানুষকে খুন করবে, গুম করবে, এটা তার ক্লিয়ারেন্স ছাড়া হয়েছে, এটা বিশ্বাস করার মতো তো না। কারণ একজনই দেশে গত 15 বছরের শাসন, একজনেরই ইশারায় আমরা আপনার কাছে আসবো, একজনের হুকুমে হয়েছে। আমরা আপনার কাছে প্রতিষ্ঠিত জনাব ইমরান সালেহ প্রিন্স, আমরা গুম নিয়ে কথা বলছিলাম। আপনার অনেক সহকর্মী আছেন যাদের সাথে একসাথে রাজনীতি করেছেন, স্লোগান দিয়েছেন, মাঠে ছিলেন, তারা গুমের শিকার হয়েছেন। এই গুমের বিচার কি এই সরকার করতে পারবে নাকি বিএনপির ঘাড়ের উপর এটার দায়িত্ব? গুমের বিচার অবশ্যই হতে হবে। এই সরকার পারবে নাকি? তাদের কাজকর্ম দেখে কি মনে হচ্ছে তারা দায়িত্ব নেবে? এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময়ও কিন্তু খুব কম। এই সময়ের মধ্যে তারা পারবে কিনা জানি না, তবে কাজটা শুরু করা উচিত। গুমের বিচারের কাজটা শুরু হওয়া উচিত। সরকারের বিভিন্ন কাজে আমরা খুব ধীর গতি দেখতে পাচ্ছি, শুরু করা উচিত। যেই সরকার পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তাদের সেই সময় যে শেষ হবে হয়তো, বা এই সরকারের সময় শেষ হতে পারে, এই সরকারের সময় শেষ হতে পারে, অসুবিধা নেই তো। কিন্তু গুমের বিচার অবশ্যই বাংলাদেশে হতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এই অবশ্যই হতে হবে। এই যে হাজার হাজার ছাত্র তরুণ জনতাকে যে তারা হত্যা করে গণহত্যা করলো, সেই বিচার অবশ্যই হতে হবে।
শুরু করতে হবে, এই সরকারকেই সেটা শুরু করতে হবে বলে। কিন্তু বিডিআর বিদ্রোহ নিয়ে যে কমিশন গঠন করার কথা উঠেছিল সেটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের বিডিআর বিদ্রোহ দিয়েও এই নতুন করে বিচার হওয়া উচিত। সেটা আমরা বহুবার, আমাদের দল বহুবার এটা জাতির সামনে কমিটমেন্ট করেছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই বিচার। বিডিআর বিদ্রোহ তো হয় না, এটা তো পরিকল্পিত কিলিং ছিল। তারপর আপনাদের কিলিং এর এটা একটা পরিকল্পিত মিশন ছিল। ছাত্র গণবিপ্লবের মধ্যে এই যে আপনার এই যে কি বলে মেট্রো রেলের যে স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, 300 কোটি টাকা শেখ হাসিনা কেঁদে কেটে অভিনয় করে তিনি সেখানে যে বললেন 300 কোটি টাকা লাগবে, 1 বছর লাগবে, অথচ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 2 মাস 27 দিনের মাথায় সেইটা তো চালু হয়ে গেল। মাত্র 18 কোটি টাকার মতো খরচ হবে, তাও এখন সব খরচ হয়নি। তো এই যে বাকিটা হিসাব করেন, 300 কোটি টাকা থেকে 18 কোটি টাকা বাদ দেন, বাকি টাকা তো কোথায় যেত? শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে যেত, শেখ রেহানের ভ্যানিটি ব্যাগে যেত, এই টাকা জয়ের কাছে যেত, ববির কাছে যেত, এগুলিই তো হতো। আজকে যোগাযোগ মন্ত্রী ছিল আমাদের কি বলে কাওয়া কাদের, কি কাদের, ওবায়দুল কাদের। ওনার চলে যাওয়া নিয়ে তো প্রশ্ন আছে, উনি হ্যাঁ আসছি। ওবায়দুল কাদের, তার একটা ঘড়ির দাম 60 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। উনি এক একটা ঘড়ি পরতেন 80 লাখ টাকা, 60 লাখ টাকা, 1 কোটি টাকারও ঘড়ি পরেছেন। এক একটা স্যুট উনি পরতেন, এক একটা স্যুটের দাম 15 লাখ টাকা, 12 লাখ টাকা। এই যে মুজিব কোট পরতেন, সেই মুজিব কোট এক একটা নাকি 6 লাখ টাকা, 4 লাখ টাকা। এটা কি সম্ভব? এটা কোথা থেকে বানাতো? এটা নাকি আপনার সিঙ্গাপুর, প্যারিস থেকে নাকি বানিয়ে আনতেন। একটা জুতার দাম নাকি, তার জুতার দাম নাকি 12 লাখ টাকা। এটা কি হীরা খচিত জুতা? 12 লাখ টাকা? তাকে তো আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যখন এটা আপনারা ক্ষমতায় আসলে এত দামি কাপড় পরবেন? বলি ভাই, এই যে 500 টাকার জ্যাকেট পরি আজকে থেকে, মানে আজকে আমি বলি 23 বছর আগের জ্যাকেট এখনো পরি 500 টাকা, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, আমাকে ছোট্ট করে একটু বলেন যে বাসে চড়ি, কোনো সমস্যা আছে? এখনো ট্রেনে। আপনি তো আপনার অনেকদিন ক্ষমতায় নেই, সেই জন্য হতে পারে। ক্ষমতায় থাকতেও চড়েছি। ক্ষমতা এটা উপভোগ করার বিষয় না। আমার যদি যোগ্যতা থাকে আমার গাড়ি থাকতেই পারে। গাড়ি এখন কোনো বিলাসী দ্রব্য না। বাসায় ফ্রিজ, এয়ার কন্ডিশন কোনো বিলাসী দ্রব্য না। যার প্রয়োজন আছে হবে। আপনার ব্যাংকের সিস্টেম আছে, আমার তো গাড়ি কেনা আপনার ব্যাংকের সেটা 2011 সালে লোন নিয়ে কেনা। বাসে চলেন কেন তাহলে? অনেক সময় আপনার গাড়ি থাকে না, ছেলে নিয়ে গেল কোথাও, ওয়াইফ ডাক্তারের কাছে নিয়ে গেল, গাড়ি থাকে না, তখনও বাসে যেতে হয়। আমি হালুয়াঘাটে আমার এলাকায় বহুবার আমি বাসে যাতায়াত করেছি, বহুবার। নতুন নয়, আমার ওয়াইফও বাসে যাতায়াত করেছে, নতুন নয়, এখনও করে। জনগণ নিশ্চয়ই আপনাদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করা। ছোট্ট করে যদি একটু বলেন নির্বাচনের তফসিল নিয়ে অথবা রোডম্যাপ নিয়ে আপনারা কথা বলছিলেন, দীর্ঘদিন অভিযোগ ছিল, অনেক গরম বক্তব্য আমরা শুনেছি, 30 জুনের ভেতরে নির্বাচন হতে পারে এরকম একটা বক্তব্য এসেছে। ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন। না, এখানে দেখেন 26 সালের নির্বাচন, অবশ্যই রাজনৈতিক দল হিসাবে আমরা তো নির্বাচন চাইব, নির্বাচন হতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসছে। আমরা তো বলি নাই 3 মাসের মাথায় নির্বাচন দেন, আমরা বলেছি যৌক্তিক সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অযৌক্তিক সময় যদি লেগে যায় তাহলে জনগণকে আপনার মানানো যাবে না। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহ সমস্যাগুলো এমনভাবে প্রকট হয়ে আছে যেগুলো কোনো অনির্বাচিত সরকারের পক্ষে বা তারা দীর্ঘদিন থাকতে এটা কিন্তু মেটানো সম্ভব না। এবং ষড়যন্ত্রও আছে চতুর্দিকে এই সরকারকে ফেল করানোর জন্য, সরকারকে উচ্ছেদ করানোর জন্য দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই কারণে আমরা বলেছি যে অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে হবে। সেই সরকার বাকি সংস্কারগুলো করবে। বিএনপি আজকে যারা আমরা দেখছি অনেকে সংস্কার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। আমরা যখন আজকে থেকে 4 বছর আগে থেকে সংস্কার প্রস্তাব দেওয়া শুরু হবে, নিশ্চয় মনে আছে 2017 সালে বেগম খালেদা জিয়া, আবদুল্লাহ ভাই ছিলেন যে ওয়েস্ট এন্ড হোটেলে ভিশন 2030 দিলেন, বহু সংস্কারের কথা সেখানে লেখা আছে। তারও আগে 2016 সালে বিএনপির জাতীয় কাউন্সিলে বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিনি সংস্কারের কথা বলেছেন।
তারেক রহমান 2021 সাল থেকে বলে আসছেন আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের তখন 27 দফা দিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে, পরবর্তীতে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে 31 দফা দিয়েছি। এখন যারা বলছেন তাদের বলার 3 বছর 4 বছর আগে থেকে আমরা সংস্কারের কথা বলে এসেছি, বিএনপি কমিটেড সংস্কার করার জন্য। কিন্তু বিএনপি মনে করে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র কাঠামোকে তছনছ করে দিয়ে গেছে, সংস্কার ছাড়া এখানে গণতন্ত্র টেকসই হবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না। সেই কারণে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যৌক্তিক সংস্কার চাই, তারপর নির্বাচন। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমরা স্বাগত জানাই। হ্যাঁ, এতদিন পরে আমরা ওনার কাছ থেকে নির্বাচনের একটা ধারণা পেয়েছি, এটা কিন্তু কোনো পথরেখা না। আমরা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুস্পষ্ট পথরেখা চাই, রোড ম্যাপ চাই, তাহলে জনগণ আশ্বস্ত হবে। আজকে যে প্রধান উপদেষ্টা, আমরা আগে বলছি স্বাগত জানাই, উনি অনেকদিন পরে নির্বাচনের কথাটা বললেন, আমরা তো অনেকদিন থেকে বলে আসছি। তার বক্তব্যে যদি, তবে, কিন্তু এসব কথা বলে যে কথাগুলো বলা হয়েছে ওনার বক্তব্যের মধ্য দিয়ে, সেটাতে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা মনে করি উনি বলেছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি শুধু নির্বাচন করার জন্য আমরা ভোটার তালিকা সংশোধন করি তাহলে 25শে ডিসেম্বর। নো, আমরা বলেছি প্রত্যাশিত সংস্কার, এটা আমার ব্যক্তিগত মত, দল হয়তো 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবে এটার ব্যাপারে। ব্যক্তিগত মত হিসাবে বলছি যে প্রত্যাশিত যে সংস্কারের কথা উনি বলেছেন, সেই প্রত্যাশিত সংস্কারও যদি আমরা করি তাহলে প্রধান উপদেষ্টার উল্লিখিত যে সময় তার অনেক আগেই একটি নির্বাচন সম্ভব। আপনাকে ধন্যবাদ। আমি একটু আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, এটি আসলে কি অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? কোন পদ্ধতিটা আসলে এই বিষয়টা আমাদের বোঝার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে আমাদের কমিশন প্রধান তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে পারে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের ফেরার একটা সুযোগ তৈরি হয়েছে। এটা আমি মনে করি এই বিপ্লবের একটা বড় অর্জন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ধ্বংসের মাধ্যমে, বাতিলের মধ্য দিয়েই কিন্তু ফেসিবাদ চেপে বসেছিল, স্বৈরশাসন চেপে বসেছিল এবং নিজেদেরকে একদম আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর হয়ে গিয়েছিল। তো এই যে এই পরিবর্তন 5ই আগস্টের বিপ্লবোত্তর বাংলাদেশের, আমি মনে করি বড় অর্জনগুলোর একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফেরার যে রাস্তাটি তৈরি হয়েছে। অন্ততপক্ষে জনগণের ভোটাধিকার টাইপ, এই যাবৎকারের বাংলাদেশের ইতিহাসে যে 12টি ইলেকশন হয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়কের অধীনে যে কয়টি ইলেকশন হয়েছে এটা মোটা দাগে বলতে পারি এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমরা যদি 91 শাহাবুদ্দিন সরকারের অধীনে, সেটা যদিও এই ফ্রেমের মধ্যে হয় নাই, অন্য ধরনের তত্ত্বাবধায়ক, তারপরে যদি আমরা বলি 96, 2001, এই ইলেকশনগুলোর একটা আলাদা যে গ্রহণযোগ্যতাটা ছিল, সে ধরনের একটি পরিস্থিতি তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এখানে একটু জটিলতা আছে। জটিলতা হলো, আপনারা জানেন যে এখানে 2টা পার্ট, একটা হলো পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, এটা একটা পার্ট, এই জায়গাটাতে পথটা সুগম হয়েছে। কিন্তু আরেকটা পার্ট হচ্ছে যেটা উচ্চ আদালতে আপিল বিভাগ যে রায়টি দিয়েছিল, সেই জায়গাটাতে একটি পার্ট রয়ে গেছে, সেটা আগামী বছরের 25শে জানুয়ারি সেটার শুনানি। সেই জায়গাটাতে কিন্তু সেই রায়টাতে বলা আছে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, এই রায়টা ছিল। সেই পার্টটা কিন্তু আপিল রিভিউর যে বিষয়টা ছিল, এটা আগামী বছরের 25 তারিখে এটা শুনানি হবে। সেটা যদি এই আপিলকারীর আপিলটা গ্রহণ হয় তাহলে একেবারে পরিষ্কারভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় আমরা ফিরব। কিন্তু সেখানেও আবার কথা আছে, যে তত্ত্বাবধায়ক সরকারে আমরা ফিরব, সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সদ্য বিদায়ী চিফ জাস্টিস। আমরা কি সদ্য বিদায়ী চিফ জাস্টিস যিনি ফেসিবাদের দোষর ছিলেন তাকে কি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করব? তা তো মেনে নেবে না এই জাতি। যে কারণে সেখানেও আরেকটা সংস্কারের প্রশ্ন আসবে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই শুধু ফিরলে হবে না, সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাকে সংস্কারের জায়গাও যেতে হবে। এই কাজগুলো হয়তো একই সমন্বিতভাবে একটা জায়গায়, এটাও আমি মনে করি আপিল বিভাগ যখন রায় দিবে, আপিল বিভাগে ওটা নিষ্পত্তি হওয়ার জন্য সময় এই গাইডলাইনটা এখানে থাকবে। এবং হাইকোর্ট থেকে গতকাল যে রায়টি দিয়েছে, সেই রায়টা যখন লিখিত আকারে পাওয়া যাবে, সেখানেও আশা করি আমরা এরকম একটা গাইডলাইন থাকবে। যদি এই পার্টটা হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক, এখন এরকম একটা গুঞ্জন আছে যে যদি এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার পর বর্তমান যে সরকারটা আছে, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নিয়ে যাওয়ার একটা
আলোচনা আছে, এবং সেটা নিতে হলে কিন্তু ওই মেয়াদ আছে তত্ত্বাবধায়ক সরকারের 90 দিন, বর্তমান যেটা পুনর্বহাল হলো এই বিধান অনুযায়ী, সেখানে আবার ওই ডাইরেকশন থাকতে হবে আপিল বিভাগের, যে এটা 90 দিনে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন নিশ্চয়ই সেটি আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছাবে সবাই। একটা সমাধান আমি মনে করি যে যেহেতু একটা 90 দিনে হতে পারে, কিন্তু সেই জায়গাটা যেদিন থেকে গঠিত হবে সেদিন থেকে 90 দিনের এটা হয়তো বর্তমান বাস্তবতায় হয়তো সেটা হবে না, কিন্তু সেই জায়গাতে একটা ফ্লেক্সিবল জায়গা হয়তো আসতে হতে পারে। এই বিষয়গুলো একসাথে একটা সমন্বিতভাবে হয়তো আমি মনে করি একটা সমাধান আসবে আর কি নির্বাচন। এবং যেটা প্রিন্স ভাই যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা কিন্তু একদম প্রথম ভাষণেই তিনি বলেছেন যে এখানে এই চেয়ার আঁকড়ে থাকার জন্য তারা বসেন নাই, এটা জনগণের একটা সেন্টিমেন্টে একটা দায়িত্ব দিয়েছে, তারা যত তার উনি প্রথম ভাষণেই তার বাক্যটা স্মরণ আছে যে যত দ্রুত সম্ভব চলে যাবেন। তো এবং এদের তবে এটা আমি সবসময় বলে থাকি যেটা হলো নির্বাচিত সরকারের বিকল্প নির্বাচিত সরকার। এখানে নির্বাচিত সরকারের যেভাবে একদম গ্রাসরুট টাইপের পর্যন্ত একটা নেটওয়ার্ক থাকে, সরকার পরিচালনায় একটা বাড়তি সুবিধা থাকে, সেটা তো এই সরকারের নাই, সীমাবদ্ধতা আছে। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে এই জুলাই আগস্টের বিপ্লবের যে চাওয়াটা, যে দেশ যাতে আবার সেই ফেসিবাদের কবলে কখনো না যায়, এই সেন্টিমেন্টটা মানুষের, এটাকেও আফল করতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনাকে কিন্তু ধন্যবাদ, একটা সমন্বিত জায়গায় যেতে হবে। আপনাকে ধন্যবাদ এম আব্দুল এবং জনাব সৈয়দ ইমরান সালি প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনছিলেন শেখ পরিবারের বিচার, দুর্নীতি এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের অতিথিরা তাদের মতামত প্রদান করেছেন। দর্শক, মেট্রো সিম টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।